হাসান একজন নামকরা লেখক, পুরো দেশ জুড়ে তার অনেক নাম। কিন্তু হঠাৎ করে তার মনে হলো একটা ভূতের গল্প লিখবে সে, আর তাই সে তার গল্প লেখার জন্য গ্রামে এসেছে। শোনা যায় এই গ্রামটি নাকি একসময় অনেক বড় একটি রাজ্য ছিল, এখানকার রাজা ছিল অনেক বেশি অত্যাচারী, আর তাই এই গল্পটি লেখার জন্য তার গ্রামেই আসা। ফিরোজ তাকে সাহায্য করছে। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য 1 কাপ চা নিয়ে এসেছি। চাটা খেয়ে নিন, তাহলে আপনার লিখতে সুবিধা হবে। তোমাদের গ্রামে বেড়াতে এলাম, শুনলাম এটি একটি ভয়ঙ্কর ভূতের রাজ্য ছিল, কিন্তু এখনো পর্যন্ত তো ভূতের কোনো কিছুই দেখতে পেলাম না। আর ভূতের কোনো কিছু যদি দেখতে নাই পাই, আমি গল্প কি করে লিখবো বলো তো? আরে স্যার, এসব ভূত এখন আছে নাকি? এখন তো চারদিকে ইলেকট্রিকের আলো, ভূত সব পালিয়ে গেছে। তবে তা আমি আপনাকে অনুরোধ করব, ওই বাড়িতে আপনি সব জায়গায় যেতে পারবেন, শুধু উত্তরের ঘরটায় যাবেন না। ওই ঘরটা ভালো না। আরে বা, তুমি তো আমাকে একটা ভালো পরামর্শ দিলে দেখছি। আমি ওই ঘরটাতেই যাব। আমি দেখতে চাই সেখানে কি আছে। যদি কপালে জোরে একটা ভূত পেয়ে যাই, তাহলে তো আমার গল্পের প্লটটা রেডি হয়ে গেল, তাই না? স্যার, সব কিছু নিয়ে মজা করা ঠিক না। মানুষের দৃষ্টিসীমার বাইরে অনেক কিছু আছে যা আমরা দেখতে পারি না। এরপর হাসান তার লেখায় মন দিল। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, শুনশান একটা নীরবতা। সন্ধ্যাবেলায় জোনাকি পোকারা বাইরে জ্বলছিল। এমন সময় হাসান শুনতে পেল, কে কে? আমি। ভয় পাস না, ভয় পাওয়ার কিছু হয়নি। দেখা হবে, তোর সাথে আমার দেখা হবে। অপেক্ষা কর। অপেক্ষা অনেক সুন্দর, অপেক্ষা অনেক মহান। কি ব্যাপার, এমন আড়াল থেকে কথা শুনছেন আপনি? আসুন, সামনে আসুন, আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না। এরপর হাসান আর কোনো শব্দই শুনল না, শুধু খালি একটা ভারী নিঃশ্বাসের শব্দ শুনল। আর এই নিঃশ্বাসের কারণেই সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার সারা শরীর ঘামতে শুরু করলো। সে কলম রেখে বিছানায় শুয়ে পড়ল, আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল। তাও এটা ছিল একটি গভীর ঘুম, তীব্র ঘুম, যা তাকে আচ্ছন্ন করে ফেলল। হাসানের ঘুম ভাঙল খুব ভোরবেলায়। তারপর সে ভাবল একটু বাইরে ঘুরে বেড়ানো যাক। সূর্যের আলো তখনও ফুটতে শুরু করেনি। হাসান বাইরে বের হলো। প্রণাম, আমার নাম অশোক। এত ভোরবেলা বাইরে বের হয়েছেন যে? রাতে মনে হয় আপনার ভালো ঘুম হয়নি। একা একা ঘুরে বেড়াচ্ছেন দেখে আপনার সাথে কথা বলতে এলাম। হাসান অবাক হয়ে লক্ষ্য করল, এই লোকটা হলুদ রঙের একটা প্যান্ট পরে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাতে একটি লোহার লাঠি। আমার নাম হাসান, আমি রাজপ্রাসাদে কিছুদিনের জন্য থাকতে এসেছি। তা আপনি খালি গায়ে লাঠি হাতে এরকম ঘুরে বেড়াচ্ছেন যে? এটাই আমার পোশাক। আপনি যেমন পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তেমনি আমি খালি গায়ে হাতে লাঠি নিয়ে সব সময় ঘুরে বেড়াই। চলুন আপনাকে আজকে রাজপ্রাসাদটা ভালো করে ঘুরে দেখাই। এতে আপনার গল্প লিখতে অনেক সুবিধা হবে। আপনি ভালো ভালো গল্প লিখতে পারবেন। তাহলে তো ভালোই হলো। আপনি বরং রাজপ্রাসাদের গল্পটি আমাকে শোনান। শুনেছিলাম এইটা নাকি একটা ভয়ঙ্কর ভূতুরে রাজ্য ছিল। এই রাজ্যে নাকি কোনো কন্যা সন্তান 15 দিনের চেয়ে বেশি সময় বেঁচে থাকতে পারত না। আগে আপনি ঠিকই শুনেছেন। আসলে এই রাজ্যে একটা অভিশাপ ছিল, আর তাই এখানে 15 বছরের বেশি কোনো মেয়ে বাঁচে না। 15 বছর বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়। যখন তার বিয়ে হয়ে যায়, তখন তার ওপর অভিশাপ কেটে যায়। এই যে দেখছেন, এটা হলো কুয়োতলা। আগে রাজা প্রতিদিন এই কুয়োতলায় বসে স্নান করতেন, আর কুয়োতলার পাশে অনেকগুলো সোনার বাসন রাখা ছিল। এখানে বিভিন্ন ধরনের সুগন্ধি এবং গোলাপের পাপড়ি রাখা হতো। রাজা মশাইয়ের পানির সাথে গরুর কাঁচা দুধ মেশানো হতো। আরে বা, আপনি তো সবকিছু দেখছি ভালোই জানেন। তা আপনি এত কিছু জানলেন কিভাবে? কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, 15 বছরের সে অভিশাপের ব্যাপারটা আসলে কি? ঘটনা হচ্ছে, এই রাজ্যে একজন অত্যাচারী রাজা ছিলেন। একবার অন্য এক রাজ্যের রাজকন্যা চম্পা এই রাজ্যে এসেছিল বেড়ানোর জন্য।
কিন্তু রাজা এতই নারীকাতর ছিলেন যে সে ওই অতিথি রাজকন্যা চম্পাকে ধর্ষণ করে মেরে ফেলে। তারপর সেই রাজকন্যার আত্মা এই রাজ্য জুড়ে ঘুরে বেড়াতো। এই নিয়ে দুই রাজ্যের মধ্যে অনেক বড় একটা যুদ্ধ হয়। তারপর সেই রাজকুমারী চম্পার বাবা এই রাজাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এরপর থেকে রাতে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে অমাবস্যার রাতে এই রাজ্যে বিভিন্ন ধরনের ভুতুড়ে কাণ্ড ঘটত। আচ্ছা, আমার সাথে যে ছেলেটি থাকে তার নাম হচ্ছে ফিরোজ। ও বলল উত্তরের যে ঘরটা রয়েছে সেখানে নাকি কি একটা সমস্যা রয়েছে। আপনি কি আমাকে ওই ঘরটায় নিয়ে যেতে পারবেন? আমি তাহলে ভালো করে ঘরটাকে একটু দেখতাম। কেন নিয়ে যেতে পারবো না? অবশ্যই নিয়ে যাব। ওই ঘরটাতেই রয়েছে সেই রাজার আত্মা। কি বলেন আপনি? এসব আত্মা ফাত্তা এখন আর আছে নাকি? চলুন চলুন, ওই ঘরটিতে গিয়ে দেখি যে আসলে ঘটনাটা কি। এরপর হাসান এবং অশোক যখন রাজপ্রাসাদের সেই উত্তরের ঘরটায় প্রবেশ করলো, চারিদিকে অদ্ভুত একটা শব্দ হতে থাকলো। সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেল। হাসান যখন পেছনে ফিরল, সে দেখতে পেল অশোক নামে আসলে সেখানে কেউ নেই। কি ব্যাপার, দরজাটা এইভাবে বন্ধ হয়ে গেল কেন? কেউ কি আছে? ফিরোজ কোথায় গেল? তাছাড়া দরজাটা খোলা দরকার। আরে দরজাটা খোলো, আমি বেরোবো, আমি বেরোতে চাই, আমার দম বন্ধ হয়ে আসছে। ভয়ঙ্কর ভুতুড়ে যাচ্ছে তোমাকে স্বাগতম মাসা। এখন থেকে তুমি আমাদের সদস্য হয়ে থাকবে। তোমাকে আর এই ঘরের বাইরে যেতে দেওয়া হবে না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শহরে আমার স্ত্রী সন্তান রয়েছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমি কথা দিচ্ছি, আজকে বিকেলের মধ্যেই আমি এখান থেকে চলে যাব। আমি আর কখনোই এখানে আসব না। তুমি যেমন বাজার জন্য এভাবে আকুতি করছো, তেমন একদিন আমিও এমন বাজার জন্য আপত্তি করেছিলাম। কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য সবাই মিলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললো। কি ব্যথাই না পেয়েছিলাম আমি। তার মানে তুমি সেই রাজা? ছি, তুমি তো নিজে অন্যায় করেছিলে, একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিলে। এখন কি নিজের দোষ ঢাকার জন্য নিরীহ মানুষদের হত্যা করছো? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে দোষী বলছিস? আরে এমন সুন্দর মেয়ে দেখলে কার মাথা ঠিক থাকে বল? আর তুই কি না আমাকেই অপরাধী বানাচ্ছিস? দাঁড়া, তোকে আজকে এমন মজা দেখাবো, সারা জীবন তুই মনে রাখবি। এমন সময় প্রচণ্ড জোরে সে ঘরটা কাঁপতে শুরু করলো। হাসান বাইরে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে বুঝতে পারছিল না এই ভয়ঙ্কর ভূতের রাজ্য থেকে সে কিভাবে বের হবে। আর ঠিক তখনই সে সামনে একটি ছবি দেখতে পেল। ছবিটা ছিল অশোকের, যার সাথে হাসানের সকালবেলায় কথা হয়েছিল। তার মানে এই অশোকই ছিল সেই রাজামশাইয়ের আত্মা। কিরে, এত ভয় পেয়ে গেলি কেন? সকালবেলা তো আমার সাথে দিব্যি গল্প করছিলি। চল আমরা দুজনে মিলে গল্প করি। তোর আর শহরে ফিরে যাওয়ার দরকার নেই। এই বাড়িতে আমি বড্ড একা। আমার সাথে কথা বলার মতো কোনো মানুষ পর্যন্ত নেই। তোমার মতো মানুষের সাথেই গল্প করার আমার কোনো ইচ্ছেই নেই। একজন শয়তান মানুষ, যে কিনা তার নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করেছিল, আর সেই হত্যার পাপের শাস্তি তুমি পেয়েছ। রাজ্যের লোকজন তোমাকে মেরে ফেলেছিল, আর এখন আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমার কখনোই মঙ্গল হবে না, তুমি কখনোই শান্তি পাবে না। ইহলোকেও না, পরলোকেও না, কোথাও তোমার কোনো জায়গা হবে না। তোমার জন্য রাজ্যটা একদিন ভয়ঙ্কর ভূতের রাজ্যে পরিণত হয়েছিল। তোর সাহস তো অনেক বেশি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বড় কথা শোনাচ্ছিস? ফিরোজ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি ঘরে এসো, আমি তো এখানে আটকা পড়ে গিয়েছি। আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো। ও আমার ছেলে, ও একটা আত্মা।
অনেক বছর আগেও মারা গেছে। ওর দায়িত্ব হলো তোদের মতো লোককে এখানে ধরে নিয়ে আসা এবং তাদেরকে হত্যা করা। তার মানে এতদিন যে আমাকে খাওয়া দাওয়া করিয়েছে, সে আমার দায়িত্ব নিয়েছে, সে একটা আত্মা? না না, আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছুই যায় আসে না। আমিও একটা আত্মা। আমি আমার বাবার সাথেই থাকি, আর আমাদের হত্যার প্রতিশোধ নিচ্ছি। তোমাদের মতো লোকেরা একদিন আমাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, আর তাই আমরা এখানে যাদেরকে ধরে আনি তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করি। এতে আমাদের আত্মা অনেক শান্তি পায়। এদিকে ফিরোজ আর অশোকের আত্মা ধীরে ধীরে লাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। না না না, আমাকে মেরো না, আমাকে দয়া করে মেরো না। বাড়িতে আমার বউ বাচ্চা রয়েছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে হত্যা করো না। ভয়ঙ্কর এই ভুতুরের রাজ্যে শুধু প্রবেশ করার অধিকার রয়েছে, এখান থেকে বাইরে বের হওয়ার কোনো অনুমতি নেই। ঠিক এমন সময় হাসানের মনে পড়ল তার কাছে একটি ম্যাচ রয়েছে। সাথে সাথে সেই ম্যাচের কাঠি জ্বালিয়ে দিল এবং প্রচণ্ড আগুন চারিদিকে প্রজ্বলিত হতে লাগলো। এরপর হাসানের আর কোনো কিছুই মনে নেই। তারপর তার যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এই তো আপনার জ্ঞান ফিরেছে। আপনাকে নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি ওই ভয়ঙ্কর রাজপ্রাসাদে কি করতে গিয়েছিলেন শুনি? সেখানে তো কোনো মানুষ থাকতে পারে না। আপনি কি জানেন না সেখানে কোনো মানব বসতি নেই? ভাগ্যের জোরে সেখানে আমি গিয়েছিলাম ডাক্তার, কিন্তু কিভাবে আমি বেঁচে ফিরে এসেছি তা আমি নিজেও জানি না। আমাকে শহরে ফেরার ব্যবস্থা করে দিন, আর আমার স্ত্রী সন্তানকে একটু খবর দিন। তারাই আমাকে এখান থেকে এসে নিয়ে যাবে। কয়েকদিন হাসপাতালে থাকার পর হাসান কিছুটা সুস্থ হয়ে শহরে ফিরে গেল। সেই ভয়ঙ্কর ভূতের রাজ্য আর রাজপ্রাসাদের কথা তার আর মনেই রইল না।